হ্যাঁ, তো তড়িৎ দ্বিমেরুর বিভবের জন্য যে সূত্রটা ছিল ওইখানে আমরা দেখছিলাম যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের সাথে, অক্ষ বলতে কোনটা, যেটা যে সরলরেখা বরাবর দুইটা আধান অবস্থান করে, অক্ষের সাথে লম্বভাবে কোনো বিন্দুতে এই বিভব শূন্য ছিল। তো যেহেতু বিভব শূন্য, সেহেতু অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত কোনো রেখার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কোনো আধান নিয়ে যাইতে কোনো ধরনের কাজ করতে হয় না। এটা আমরা দেখছিলাম। ওকে। হুম। হুম। ওকে। আচ্ছা, এখন আমরা বিভিন্ন বিন্দুতে প্রাবল্য, এটা একটু, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন বিন্দুতে প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর ভিন্ন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যে অক্ষের উপর, বিন্দুটা যদি অক্ষের উপর হয় সেই ক্ষেত্রে কি হবে? অক্ষের উপর বলতে ধরো এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষ, এখানে কি থাকবে? মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ। এখন তোমাকে অক্ষের উপরে, এটা তো অক্ষ বরাবর, আমি যদি অক্ষটাকে বর্ধিত করি, তোমাকে বললো যে এখানে বাইরে একটা এ নামে একটা বিন্দু আছে, তুমি এ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করো। তো এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2L। এটা আমরা কালকে শিখছি যে দ্বিমেরুর দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে। এখন আমাদের নর্মালি যদি কোনো তড়িৎ দ্বিমেরুর কোনো বিন্দুতে প্রাবল্য বা বিভব নির্ণয় করতে বলে, আমরা নর্মালি এই পয়েন্টটা তড়িৎ দ্বিমেরুর মিডিল পয়েন্ট থেকে হিসাব করি। তো তড়িৎ দ্বিমেরুর মিডিল পয়েন্ট থেকে এই বিন্দু ডিস্টেন্সটা হচ্ছে আর। তো এখন এ বিন্দুতে তোমাকে ক্ষেত্র প্রাবল্যটা বের করতে হবে। এখন এ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে? ওকে, তো আমরা এটাও জানি যে বিন্দুতে প্রাবল্য বের করব সেইখানে +1 কুলম্বের একটা চার্জ স্থাপন করা লাগে। ওকে, তো এই যে প্লাস কিউ চার্জের জন্য ডিরেকশনটা হবে বাইরের দিকে, না? কারণ এটা প্লাস, এটা প্লাস। তো এখানে যদি একটা +1 কুলম্বের চার্জ দেয়, এটা হবে বাইরের দিকে, একটা হবে বাইরের দিকে আর একটা হবে ভিতরের দিকে, না? এটা হবে ভিতরের দিকে। ওকে। আচ্ছা, এখন E1 এর জন্য এই কি হবে বলো তো? E1 এর জন্য কি হবে? এ, দেখো, E1 হচ্ছে প্লাস কিউ আধান থেকে আসছে, এটা আমি যদি 1 নাম্বার দিয়ে দেই মার্কিং এর সুবিধার্থে, এটা 2 নাম্বার। আচ্ছা দেখো, এখন এই যে এক থেকে এর ডিস্টেন্স হবে এই যে কত বলো? এই যে একটা জিনিস খেয়াল করো, এইটুক ডিস্টেন্স কত? এইটুক ডিস্টেন্স হচ্ছে এল। তাহলে E1 এর জন্য এই ডিস্টেন্স কি হবে? এই পুরোটা আর, আর থেকে এল বিয়োগ হবে না? হ্যাঁ। ওকে, এটা একটু, চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলেই এটা বুঝবে। তাহলে এটা কি হবে? Q/R - L²। আর E2 এর জন্য কি হবে বলো তো? R+L হবে E2 এর জন্য। এই যে বুঝছো এটা, এটা R+L হবে। কারণ এই যে E2 হচ্ছে তোমার মাইনাস কিউ চার্জ থেকে, তো মাইনাস কিউ চার্জ থেকে তো এইটুক এল, এল প্লাস আর, না? তো এটা তো R+L হবে এটা E2 এর হ্যাঁ। জন্য। ওকে। আচ্ছা, এখন দুইটা প্রাবল্য দুই দিকে,
তো লব্ধি প্রাবল্য, এখন এখানে কে বড় হবে বলো তো? E1 বড় হবে নাকি E2 বড় হবে? E1। হ্যাঁ, E1 বড় হবে। তাহলে লব্ধি প্রাবল্য E1 মাইনাস E2। ওকে, এখন আমি যদি বিয়োগ করি, আমি এখানে কি কি কমন নিতে পারি? কিউ কমন নিতে পারি, কে কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে আর মাইনাস এল স্কোয়ার, এইখানে থাকবে আর প্লাস এল স্কোয়ার। ওকে, এখানে এটা হবে তাহলে। আচ্ছা, তুমি যদি এখন এটাকে এই যে লসাগু যদি করো, তাহলে এখানে কি হবে? আর প্লাস এল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল স্কোয়ার, এইটা হয় কিন্তু। ওকে, এখন তুমি এটা একটু মনে মনে কি ক্যালকুলেশন করো। উপরে এই এখানে এই কত থাকবে বলো তো? এইটা 4ab এর সূত্র, এটা কি মনে আছে? এটা হবে 4RL, অথবা তোমার 4ab এর সূত্র হুম। মনে যদি নাও থাকে, তুমি দুইটাকে স্কোয়ার করে যোগ বিয়োগ করবা, দেখবা যে 4RL থাকবে। আর নিচে এই দুইটাকে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু স্কোয়ার লেখা যায়। এটা যে কেমনে লিখলাম এটা দেখো। এই দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তো আমি এই দুইটাকে গুণ আকারে লিখে তারপর একবারে স্কোয়ারটাকে দুইটার উপরে লিখতে পারি। তারপর এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তারপরে এই যে স্কোয়ারটা দিলাম। এটা আশা করি এটা বুঝছো। ওকে, তাহলে লব্ধি প্রাবল্য বা তোমার অক্ষের উপরে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র হচ্ছে, দেখো কে মানে কত, 1/4 পাই এপসাইলন নট কিউ। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে কিউ এর সাথে তো 4 পাই এল গুণ অবস্থায় আছে না? তো আমি এখানে যদি 2QL যদি লিখি, তাহলে 2QL এই কার সূত্র হবে? 2QL মানে হচ্ছে পি বা দ্বিমেরু ভ্রামক। এই যে দেখো, আমি যদি এখানে 2Q × L লিখি, তাহলে আর এখানে কি বাকি থাকে? বাকি থাকে 2, আর বাকি থাকে, আর এখানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা কি হবে? 1/4 পাই এপসাইলন নট। আগে সব সূত্র রিভিশন দিয়ে রাখবো। এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তাহলে 2QL এর জায়গায় হবে পি, এখানে ইন্টু 2R ডিভাইড বাই কত? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অক্ষের উপরে প্রাবল্যের সূত্র। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এটা হচ্ছে অক্ষের উপরে প্রাবল্যের সূত্র। এই যে, বাট আমাদের কালকের মতো যদি আর এল এর থেকে অনেক বেশি বড় হয়, তাহলে কি হবে? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আছে, এইটা পুরোটার উপরে তো আর একটা করে স্কোয়ার আছে। তো এইটা এই এটা কি হবে বলতো? এই বিয়োগ ফলটাকে প্রায় আর স্কোয়ার লেখা যায়, এটা না? আমরা যেটা কালকে বুঝছিলাম এটা খুবই ভালোভাবে। তো এই বিয়োগ ফলটাকে অলমোস্ট আর স্কোয়ার লেখা যায়, সেই ক্ষেত্রে সমীকরণটা কিরকম হবে? সেই ক্ষেত্রে সমীকরণটা হবে 1/4 পাই এপসাইলন নট পি ইন্টু 2R, নিচে আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার,
এটাকে আমরা যদি আর স্কোয়ার ধরে নেই, তাহলে এর উপরে আবার একটা স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে? r⁴ হবে। 1/4 পাই এপসাইলন নট, তাহলে এটা হবে 2p/r⁴। এটা আশা করি ক্লিয়ার। এটা বুঝছো? তো এইখানে দুইটা সূত্রই মুখস্থ রাখা লাগবে। এইটা, এই যে ফার্স্ট সূত্রটা অ্যাপ্লাই হবে যখন এল এর মানটা দেওয়া থাকবে, এল এর মান দেওয়া থাকবে। আর যদি আর এর মান দেওয়া থাকে, শুধুমাত্র এল এর মানটা ওইভাবে দেওয়া না থাকে, তার মানে ওটা ধরে নিতে হবে যে আর এর সাপেক্ষে এল অনেক ছোট। তো সেই ক্ষেত্রে এই যে দ্বিতীয় সূত্রটা, মানে তখন এল ইউজ করা লাগবে না। আর যদি এল দিয়ে দেয়, তাহলে অবশ্যই প্রথম সূত্রটা ইউজ করা লাগবে। দুইটা সূত্রই এইখানে মুখস্থ রাখা লাগবে। বাট তুমি এখানে এই যে ফার্স্ট যেটা আছে এইটা মনে রাখলেই হয়ে যাবে, কারণ এটা মনে রাখলে তুমি তখন যদি এল দেওয়া না থাকে, তখন এল কে বাদ দিয়ে তুমি যদি হিসাব করো, তাহলে দ্বিতীয় সূত্রটা চলে আসবে। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আরেকটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপর ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে উপর কোনো বিন্দুতে প্রাবল্য দ্বিমেরু, এইটা অধ্যায়ে আছে, এই জন্য একটু ভালোভাবে এটা পড়া লাগে। বাট দ্বিমেরু থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। সৃজনশীল আসবে বিভব, প্রাবল্য এবং এরপরে আরেকটা টপিক বাকি আছে ধারক, ওইটা থেকে। তো এই জন্য এগুলা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলবোই, বাট এগুলো অবশ্যই ভালোভাবে শিখে রাখতো। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এই যে এইটা যদি দ্বিমেরুর অক্ষ হয়, ধরো এটা যদি দ্বিমেরুর অক্ষ হয়, ধরলাম এইটা দ্বিমেরুর অক্ষ, এইখানে মাইনাস চার্জটা আছে, এইখানে প্লাস চার্জটা আছে, এটা হচ্ছে মধ্যবিন্দু। সো লম্ব দ্বিখণ্ডক হচ্ছে আমাদের এইটা, লম্ব দ্বিখণ্ডক এইটা। তো এখন লম্ব দ্বিখণ্ডকের উপরে একটা, ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুতে তোমাকে প্রাবল্যটা বের করতে বলছে। তো এটা আছে এ বিন্দু। আচ্ছা, আমি নামটা একটু পরে দেই। ওকে। তো এইখানে এবং এইখানে আসছে, যাই হোক। ওকে। এখন এই যে এইখানে যে চার্জটা থাকবে, ধরো যে +1 কুলম্ব চার্জ, আমরা যে বিন্দুতে প্রাবল্যটা বের করব, এই বিন্দুতে +1 কুলম্বের একটা চার্জ আছে। তো এইটা আমি যদি নামকরণ করি, এটা বি, এটা সি। আচ্ছা, এ বিন্দুর চার্জের উপর তোমার সি বিন্দুর যে এই প্রাবল্যের ডিরেকশনটা, এটা যে এটা হবে বাইরের দিকে, বিকর্ষণ ধর্মী যেহেতু, সেহেতু এটা হবে বাইরের দিকে, এই দিকে। তো এটা ধরলাম ইসি। আর ই বি হবে এই যে কোন দিকে, যেহেতু প্লাস একটা মাইনাস, সেহেতু এটা হবে ভিতরের দিকে। এগুলা তো বুঝতে কোনো সমস্যা নাই। ওকে। তাহলে লব্ধি প্রাবল্য হবে এই বরাবর, এই দিকে। এটা হচ্ছে লব্ধি প্রাবল্য, এটা তো বুঝতে কোনো সমস্যা নাই।
ওকে। আচ্ছা, এখন যদি আমি ধরে নেই যে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটা এই কি হবে বলতো? এটা কি হবে বলো? এই কোণটা এই থিটাই হবে, কারণ দুইটা লব্ধি, সরি, দুইটা প্রাবল্য সমান না, ইবি আর ইসি তো সমান সমান। হবে। হুম। হুম। ওকে, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলে কিন্তু সেমই হবে। আচ্ছা, এখন আমি যদি লব্ধি প্রাবল্যটা হিসাব করি, আচ্ছা দেখো আমি একবারে লিখি। সো দুইটা যেহেতু সমান, সেহেতু আমি যদি দুইটাকে ইবি লিখি, বলো বেশ। তাহলে এটা কি হবে? টু ইবি স্কোয়ার, এইখানেও টু ইবি স্কোয়ার, এইখানে কি হবে? কস আলফা কত? থিটা প্লাস থিটা মানে টু থিটা, এটা হবে না? এটা তো আশা করি একটু হ্যাঁ। বুঝছো। হুম। ওকে, এখন আমি যদি এখানে টু ইবি স্কোয়ার আমি যদি এখানে কমন নেই, তাহলে এটা হবে ওয়ান প্লাস কস টু থিটা। সো ওয়ান প্লাস কস টু থিটার একটা আমাদের ত্রিকোণমিতি থেকে ডিরেক্ট সূত্র আছে, এটা হচ্ছে টু কজ স্কোয়ার থিটা। এটা আমাদের ত্রিকোণমিতি ডিরেক্ট সূত্র। সো এই সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি হবে? টু ই বি স্কোয়ার ইন্টু টু কজ স্কোয়ার এটা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, ফোর হবে, রুট করলে দুই, এখানে ই বি থাকবে আর এখানে কস থিটা থাকবে, এটাই তো হবে। এখন তুমি চাইলে এইটাকে উপাংশের মাধ্যমে প্রমাণ করতে পারো। একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে ই এর দিকে ই সি এর উপাংশ কি হবে বলো তো? লব্ধির দিকে ই ক ই ই কস থিটা হবে। ই সি যে, এই যে cos থিটা হবে ই সি এর জন্য, হ্যাঁ। যেটা উপাংশ, হুম। আর লম্ব উপাংশ হবে এইদিকে ই সি সাইন থিটা। আচ্ছা, সিমিলারলি ই বি এর জন্য কিন্তু লব্ধির দিকে সেম ই বি, এই যে ই বি cos থিটা পাওয়া যাবে না, লব্ধির দিকে কিন্তু ই বি এর জন্য ই বি cos থিটা পাওয়া যাবে। আর ই বি এর যে লম্ব হুম। উপাংশ এটা হবে নিচের দিকে, এইদিকে হবে না, এটা কি হবে? ই বি সাইন থিটা, সাইন থিটা। এটাই তো হবে। ওকে, এখন খেয়াল হ্যাঁ। করো ইবি আর ইসি সমান, এটা আমরা আগে থেকেই জানি। এবং তাহলে এই যে ইবি সাইন থিটা এবং ইসি সাইন থিটা দুইটা সমান হবে না? হ্যাঁ হবে। তো এবং দুইটা বিপরীতমুখী, তাহলে এই দুইটা লব্ধি কি হবে? শূন্য হবে। তাহলে লব্ধি কার কার জন্য পাওয়া যাবে? শুধুমাত্র ইসি কস থিটা এবং ইবি কস থিটার জন্য লব্ধি পাওয়া যাবে। এটা বুঝছো? হুম। হুম, বুঝছি। ওকে, এবং যেহেতু দুইটা একই দিকেই ক্রিয়াশীল, তাহলে লব্ধি কি হবে? এই দুইটার যোগফল। এখন আমরা তো জানি যে দুইটাই সমান, ইবি ইসি সমান। তুমি যদি দুইটাই সমান লেখো, তাহলে এখানে টু ইবি কস থিটা লেখা যায় না? হ্যাঁ যায়। ওকে, তো এখন দেখো, এই তুমি এটা দুই ভাবেই কিন্তু নিয়ে আসতে পারো, যে দুইটাই কিন্তু সেম আসছে। ওকে, সো আমরা এখন যে কোনো একটা থেকে লিখি। এখন ইবি এর মান হবে, এখন ইবি, ওকে, ইবি এর জন্য আমরা জানি সূত্র হচ্ছে ওয়ান ডিভাইড বাই ফোর। আচ্ছা, এখানে কস টু থিটা তো হবে না, এখানে এখানে হবে কস টু থিটা তো হবে না, এখানে এখানে হবে কস থিটা শুধুমাত্র। ওকে, আচ্ছা, ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে ই বি এর মান ইন্টু কস থিটা। আচ্ছা, এখানে টু ওয়ান ডিভাইড বাই ফোর পাই এপসাইলন নট কিউ, এখানে ডি কত বলো তো?
ডি যদি আমাদের এই ডিস্টেন্সটা হয়, মানে এ বি বাহুর দৈর্ঘ্য যদি ডি হয়, আর এখানে আর ছিল কোনটা, আর ছিল ওই যে এটা যদি আমাদের ডি বিন্দু হয়, এ ডি সমান হচ্ছে আর, এটাও কালকে বলছিলাম কিন্তু। আর আমাদের বি থেকে ডি এইটুক এই ডিস্টেন্স কত, এল না, 2L এর অর্ধেক, বি থেকে ডি এই হ্যাঁ ডিস্টেন্সটা, তাহলে এ বি এই কি হবে, মানে বি বিন্দু থেকে এ বিন্দুর ডিস্টেন্সই তো আমাদের প্রাবল্যের সূত্রের দূরত্ব। সো এখন এখানে দূরত্বটা কি হবে, এ বি হবে এ বি ডি ত্রিভুজের অতিভুজ। তাহলে এটা কি হবে বলতো, এ বি স্কোয়ার সমান কি হবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইটাই তো আমাদের প্রাবল্যের সূত্রে আমরা যে ডি স্কোয়ারটা ইউজ করব সেইটা। তাহলে ডি স্কোয়ার সমান হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে উপরের কোণগুলা যদি থিটা হয়, নিচের এই কোণটাও থিটাই হবে, এই জ্যামিতিক সূত্র অনুযায়ী। হ্যাঁ হবে। তো এখন এইখানে cos থিটা সমান এই কি হবে, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত, ভূমি হচ্ছে এল, আর অতিভুজ কত, রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা হবে না তুমি যদি শুধুমাত্র অতিভুজ এ বি এর মান লেখো, হুম। তাহলে এখান থেকে এ বি হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন পাওয়ার, রুট মানে সরি, রুট মানে পাওয়ার এই কত, হাফ, কিউ ইন্টু এল, রুট মানে পাওয়ার হাফ, আর এইখানে আছে পাওয়ার এক, তাহলে এক আর হাফ মিলে এই যে হবে 3/2। তাহলে এইটার পাওয়ার হবে 3/2। এটা ক্লিয়ার? হ্যাঁ। এত এগুলো অনেক ঝামেলার জিনিস আর কি। একটা জিনিস খেয়াল করো, এই যে এইখানে যে টু আছে আর এখানে কিউএল আছে, টু কিউএল মিলে এই কি হবে, পি হবে না? হ্যাঁ হবে। দ্বিমেরু ভ্রামক। আর নিচে থাকবে আর স্কোয়ার এল স্কোয়ার পাওয়ার 3/2। এইটাই হচ্ছে আমাদের ই এর সূত্র। এইটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর। এটা মুখস্থ রাখতে হবে। এবং আর যদি এর থেকে যদি অনেক বড় হয়ে যায়, তখন কি হবে বলতো, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এই যোগফলটাকে আমরা অলমোস্ট আর স্কোয়ারেরই সমান লিখতে পারি যদি আর এল এর থেকে অনেক বড় হয়। তখন সূত্রটা কি রকম দাঁড়ায় এইখানে খেয়াল করো, তাহলে এখানে শুধুমাত্র হবে আর স্কোয়ার উপরে 3/2, এখন দেখো আর স্কোয়ার আর 3/2, টু আর টু তো বাদ যাবে, তাহলে এখানে থাকবে কি, শুধুমাত্র আর কিউব। এটা হচ্ছে ই এর সূত্র। সো আগের সূত্রটা তুমি যদি লিখে নিশ্চয় এখানে খেয়াল করো, এইখানে ছিল 2p/r কিউব, আর এইখানে আছে কি, p/r কিউব, ই এর সূত্রে যদি আর অনেক বড় হয়। আর যদি এল এর মানও যদি দেওয়া থাকে তাহলে দুইটাই লিখতে হবে, মানে এই যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ার 3/2, আর এখানে কি ছিল, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তারপর স্কোয়ার। এই দুইটা সূত্রই তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা বুঝছো? বুঝছি। ওকে, এখন এতগুলা এই যে প্রমাণ জাস্ট বোঝার জন্য, বাট আলটিমেটলি আমাদের এই যে ফাইনাল সূত্রগুলাই মনে রাখতে হবে। আচ্ছা, এখন
দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য কে। এখন যদিও আমাদের ফাইনাল সূত্রটা শিখলেই কাজ হয়ে যায়, বাট ফাইনাল সূত্রে আসছে যে ফাইনাল সূত্রে আমাদের এল এর মানগুলো আসে না, ওই জন্য আগে দুইটা সূত্রই শিখে রাখা লাগে। আচ্ছা, দেখো এটা যদি আমাদের দ্বিমেরু হয় মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ। এখন তোমাকে বললো যে এমন একটা বিন্দুতে যেটা দ্বিমেরুর মধ্যবিন্দুর সাথে এই থিটা কোণে অবস্থিত একটা বিন্দু এ তে তোমাকে প্রাবল্য বের করতে বললো। তো এখন এ বিন্দুতে প্রাবল্য হবে, এ বিন্দুতে প্রাবল্য হবে 1/4 পাই এপসাইলন নট পি ডিভাইড বাই আর কিউব √1 + 3 cos² এটা এটা মুখস্থ রাখবা। ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের এ বিন্দুটা অক্ষের উপর হয় বা অক্ষ বরাবর হয়, সেই ক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রি না। তো যদি সেই ক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রি হয়, তাহলে এখানে সূত্রটা কিরকম হবে? কস 0 ডিগ্রির মান 1, তাহলে 1 + 3 মানে √4 2। তাহলে এখানে কি হবে? 2p/r³ হবে না যদি অক্ষের উপরে হ্যাঁ, হয়? তো 2p/r³, দেখো অক্ষের উপরে থাকলে কিন্তু 2p/r³ আসে, এটা তো আমরা অলরেডি প্রমাণ করে আসলাম। এই যে দেখো, অক্ষের উপরে থাকলে 2p/r³। বাট এই যে এই সূত্রে কিন্তু এল নাই আসলে, সো এল দিয়েও কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে, এই জন্যই আমরা এত কিছু প্রমাণ প্রমাণ শিখলাম। আর যদি এটা যদি লম্ব দ্বিখণ্ডকের উপর হয়, এই বিন্দুটা যদি লম্ব দ্বিখণ্ডক বরাবর হয়, তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি। তো থিটার মান 90 ডিগ্রি হলে এখানে এই কি চেঞ্জ হবে? 3 cos 90, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র √1, মানে ওইটা বাদ। তাহলে থাকবে কি? p/r³। লম্ব দ্বিখণ্ডকের উপর থাকলে কি হয়? এই সূত্রটা p/r³। এই যে দেখো, আমরা তো এটা শিখলাম যে লম্ব দ্বিখণ্ডকের উপর থাকলে p/r³। সো এই দুইটা এই যে এটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্র থেকেই বাকি দুইটা সূত্র নিয়ে আসা যায়। এই সূত্রটা শুধুমাত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন আর এল এর থেকে অনেক বড়। যদি এল এর মান দেওয়া থাকে, তাহলে অবশ্যই এল এর সূত্রগুলো ইউজ করতে হবে। এটা ক্লিয়ার, এই সূত্রটা? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এগুলো শুধু বুঝলে হবে না, মনে রাখতে হবে খুবই ভালোভাবে। হ্যাঁ, এখন আচ্ছা, কালকে একটা ম্যাথ বাকি ছিল এখানে। হ্যাঁ, এই যে এইখানে এই যে এই ম্যাথটা বাকি ছিল, আচ্ছা ধরো এটা একটু নিয়ে আসি। যে কালকে আমরা 3 নাম্বারটা সলভ করছি, 4 নাম্বারটা সলভ করা হয় নাই। এটা একটু এই যে পড়ো। এটা বলছে বায়ু মাধ্যমে একটি দ্বিমেরুর অক্ষের উপরে দ্বিমেরুর কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য এত। ওকে। এখন তোমাকে বলছে এটা একটা দ্বিমেরু, -q + q। দ্বিমেরুর এই যে কেন্দ্র যে বলছে, দ্বিমেরুর সেন্টার কোনটা? এর মধ্যবিন্দুটা হচ্ছে দ্বিমেরুর সেন্টার। এখন সেন্টার থেকে 4 সেন্টিমিটার দূরে এবং অক্ষের উপরে, ধরো যে অক্ষের উপর সেন্টার থেকে 4 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, এই বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে। এবং 8 সেন্টিমিটার দূরে আরো একটা বিন্দু আছে, ধরো 8 সেন্টিমিটার দূরে আরো একটা বিন্দু বি, এখানেও প্রাবল্য এত। এখন দ্বিমেরুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এই যে অক্ষের উপরে প্রাবল্যের যে সূত্রটা, সেটা এই কি বলতো? এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি অক্ষের উপরে প্রাবল্যের সূত্র যদি এইটা লেখো, এটা কি ছিল? 2p/r²।
আর কিউব ছিল না অক্ষের উপর? হুম। তো এই সূত্র লিখলে কি হবে? এই সূত্র লিখলে হবে? কেন হবে না? এই সূত্র লিখলে কিন্তু হবে না, কারণ তোমার এইখানে যেহেতু দ্বিমেরুর দৈর্ঘ্যটা বের করতে বলছে, তো তোমার অবশ্যই এইখানে চার্জের সরি দ্বিমেরুর দৈর্ঘ্য অর্থাৎ এল এর সাথে সম্পর্কিত যে সূত্রটা আছে, কারণ দ্বিমেরুর দৈর্ঘ্য কত, 12 না? তোমার তো এখানে এল এর মানটা বের করা লাগবে। তো তোমার এখানে এল এর মানটা বের করতে হবে এবং এল সম্পর্কিত যে সূত্রটা আছে সেইটা এখানে লিখতে হবে। ওকে, এখন তুমি তুমি এমন সূত্র লিখলা যেখানে এলই নাই। তো তাহলে তুমি এটা বের করবা কেমনে? তো এখন দেখো, তাহলে E1 এই কি হবে? এই যে দেখো, এটা যদি তুমি যদি লিখে না না আরেকবার এটা দেখাই দেয়, এটা হচ্ছে r² - l² √/² p×2r। এগুলো অবশ্যই ভালোভাবে এগুলো মুখস্থ থাকতে হবে। তাহলে আমি 4πε0 জায়গায় শুধুমাত্র কে লিখলাম। এটা হবে 2p r² - l², এরপরে প্রোডাক্ট করে এটা ছিল। আচ্ছা, আর E2 এর জন্য, আচ্ছা তুমি এখানে চাইলে একটাতে R1 একটাতে R2 দিয়ে দিতে পারো। ওকে, এখন দেখো, এখন আমি এখানে কিছু জিনিস বাদ দেওয়ার জন্য এই দুইটার অনুপাত নিব। মানে 1/4πε0 কে এবং 2p বাদ দেওয়ার জন্য আমি যদি এই দুইটার রেশিও যদি নেই, E1/E2। আচ্ছা আমি একবারে মানগুলাই লিখে দিই, না হলে আরো একটা লাইন এক্সট্রা লেখা লাগবে। এখানে খেয়াল করো, E1 এর মান হচ্ছে 4 × 10⁵, আর এটা হচ্ছে 3 × 10⁴। এখন তুমি যদি দুইটাকে ভাগ করো, কে কে চলে যাবে, পি পি চলে যাবে, উপরে থাকবে কি? হুম, উপরে থাকবে শুধুমাত্র R1। R1 এর মান কত? 4 সেন্টিমিটার। সো এটা হবে 0.04। আর নিচে হবে 0.04 এর উপরে স্কোয়ার -l² এর উপরে স্কোয়ার। আর E2 তো উল্টে যাবে, E2 যদি উল্টে যায় তাহলে এইটা যাবে উপরে, মানে 0.08 এর উপরে স্কোয়ার, l² তার উপরে স্কোয়ার, আর নিচে আসবে কত, R2, মানে 0.08। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এখন দেখো, এখন আমি এখানে কিছু কিছু ক্যালকুলেশন একবারেই শেষ করব। আচ্ছা, এখন আমি যদি 4 × 10⁵, 3 × 10⁴, এগুলো একবারে ক্যালকুলেশন করার চেষ্টা করবা, তাহলে অনেক সুবিধা হবে। এখন দেখো 0.08 বাম দিকে গিয়ে কি হবে, গুণ হবে। তাহলে 0.08 গুণ, আর ভাগ হবে কি বলতো, 0.04 এসে ভাগ হবে। এটা বুঝছো তো না? 0.04 এসে ভাগ হবে। হুম। ওকে, আর এই দুইটা স্কোয়ার মিলে যদি আমি একটা স্কোয়ার লিখি, তাহলে একবারে √ওভার করে কিন্তু দেওয়া যায়। এটা বুঝছো তো? একবারে √ওভার করে দেওয়া যায়। হুম। ওকে, আমি যদি একবারে √ওভার করে দেই তাহলে এখানে শুধুমাত্র 0.08² l², এখানে থাকবে 0.04² -l²। এটা হবে 5.16। এটা আশা করি বুঝছো। এরপরে তুমি আর গুণ করে l² এর টার্ম গুলোকে একদিকে নিয়ে যাবে, এরপরে আশা করি ক্যালকুলেশন করতে পারবে, এরপরে ক্যালকুলেশন করতে সমস্যা হবে না। এইখান থেকে ক্যালকুলেশন করে দেখবা যে এল এর মান আসে 0.021 মিটার।
তাহলে দ্বিমেরুর এই দৈর্ঘ্য হবে কত? দ্বিমেরুর দৈর্ঘ্য হবে, দ্বিমেরুর দৈর্ঘ্য মানে কি 12। কি ব্যাপার, কি লিখলাম? এটা হবে 0.042 মিটার। ক্লিয়ার এখন এই ম্যাথটা? হ্যাঁ, আচ্ছা, এখন এটা পড়ো। শূন্য স্থানে এত এবং এত আধান দুটি এত মিটার ব্যবধানে দ্বিমেরু গঠন করে। এই দ্বিমেরু ভ্রামক এবং কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে এর অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ওকে। আচ্ছা, তো 1 নম্বরটা এখানে এই কি হবে? দ্বিমেরু ভ্রামক, আমরা জানি দ্বিমেরু ভ্রামক সমান পি 12 × কিউ। এখানে যেহেতু 10⁻³ মিটার ব্যবধানে আছে, সো এর মান 10⁻³। কিউ এর মান আছে 4 মাইক্রোকুলম, তাহলে এত, তাহলে এটা হবে 4 × 10⁻৯। এর একক জানি কত, কুলম মিটার। ওকে। আর এখন এইখানে বলছে যে অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য 10 সেন্টিমিটার দূরে, অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য। ওকে, তো অক্ষের উপরে তড়িৎ প্রাবল্যের সূত্র আমরা জানি। এটা, তাহলে এর মান হচ্ছে 9 × 10⁻৯²। পি এর মান আমরা তো বের করলাম। আর এখানে আর কত, 10 সেন্টিমিটার দূরে মানে 0.1 মিটার, 0.1 মিটার। আর এটা, এই যে দেখো 2L এর মান হচ্ছে 10⁻³ তাহলে এল এর মান হবে কত? 10⁻³ ভাগ 2, মানে 0.5 × 10⁻³ পুরোটার উপরে স্কোয়ার। এটা তো আশা করি এটা বুঝছো। এরপরে এই পুরোটার উপরে স্কোয়ার। এটা ক্লিয়ার তো? সূত্র অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা 0.1 মাইনাস 5 × 4 তার উপরে স্কোয়ার আবার হল স্কোয়ার। সো এটা আসে 72 × 10⁻³ এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।